বাংলাদেশের রাজনীতিতে একটি কথা প্রায়ই শোনা যায়, ক্ষমতায় যাওয়ার চেয়ে ক্ষমতার জন্য প্রস্তুত হওয়া অনেক বেশি কঠিন। কারণ জনগণ শুধু একটি রাজনৈতিক দলের বক্তব্য দেখে না, তারা দেখে সেই দলের আচরণ, নেতৃত্বের মান, নৈতিকতা এবং দায়িত্বশীলতা। বিরোধী দলে থাকা একটি দলের কাছে মানুষের প্রত্যাশা থাকে আরও বেশি, কারণ তারাই সরকারের ভুল ধরবে, জবাবদিহিতা নিশ্চিত করবে এবং নিজেদের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই সুযোগই পেয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে ৬৮টি আসন এবং জোটগতভাবে ৭৭টি আসন নিয়ে দলটি জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসেছে। দীর্ঘদিন পর সংসদে এত বড় উপস্থিতি দলটির জন্য যেমন রাজনৈতিক সাফল্য, তেমনি এটি একটি বড় পরীক্ষাও। কিন্তু সরকারের প্রথম ৫ মাসের মধ্যেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন দলটির অন্তত ৬ জন সংসদ সদস্য বা তাদের ঘনিষ্ঠরা। প্রশ্ন উঠেছে, যে দল সরকারকে জবাবদিহির আওতায় আনতে চায়, তারা নিজেরা কতটা জবাবদিহির উদাহরণ তৈরি করতে পেরেছে? এসব বিতর্ক নিয়ে জামায়াতের দলীয় অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। অনেকে দলটির নেতাকর্মীদের এরূপ অনৈতিক আচরণের কারণে দলটিকে দ্বিচারী বলে অভিহিত করেছেন, কেননা দলটি সর্বদাই ধর্ম আর ইনসাফের কথা বলে। দলটির নেতাকর্মীদের এরূপ কর্মকাণ্ডের কারণে অনেকে দলটির নাম থেকে ইসলাম শব্দটি বাদ দেওয়ার দাবি তুলছেন। তাদের যুক্তি হলো, ইসলাম ধর্মের নামে এরূপ কর্মকাণ্ড করলে ধর্ম সম্পর্কে সাধারণ মানুষের কাছে একটি নেতিবাচক বার্তা যায়। বিতর্কে জামায়াতের ৬ এমপি। প্রথমেই আসা যাক কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজার ঘটনায়। একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন। বক্তব্যটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তার বিরুদ্ধে মানহানির মামলা হয়। আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন। যদিও পরে তিনি আইনি প্রক্রিয়ায় জামিন পান, কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন সংসদ সদস্যের ভাষা কি এমন হওয়া উচিত যা আদালতের দোরগোড়ায় পৌঁছে যায়? রাজনৈতিক মতবিরোধ আর ব্যক্তিগত আক্রমণের মধ্যে যে সীমারেখা, সেটি কি ক্রমেই মুছে যাচ্ছে? এই বিতর্ক থামার আগেই বাজেট নিয়ে একই এমপির আরেকটি বক্তব্য আলোচনার জন্ম দেয়। প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেট সম্পর্কে তিনি কখনো বলেন ২০০ কোটি টাকা হওয়া উচিত, আবার কখনো বলেন ১,০০০ কোটি টাকা। কারণ যতটুকু অ্যানালাইসিস বা যতটুকু লেখাপড়া বা বাস্তবতা যা দেখছি, আমার মনে হয় আরও অন্তত 600 হলে ভালো হতো। 600 কোটি টাকা হলে ভালো হতো। 6,০০০ কোটি, ৯,০০০ কোটি তো অনেক বেশি হয়ে গিয়েছে। সরকারতে কী করবে সামনে দেখা যাক কি হয়। ঠিক আছে। পরে অবশ্য তিনি দাবি করেন মুখ ফসকে ভুল বলেছেন। কিন্তু প্রশ্ন হলো, জাতীয় বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে যদি একজন সংসদ সদস্যই এমন বিভ্রান্তিকর বক্তব্য দেন, তাহলে সাধারণ মানুষ তাদের প্রতিনিধিদের প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেই। এরপর আসে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি মিজানুর রহমানের বক্তব্য। বাজেট বিতর্কে তিনি মূল্যস্ফীতি, কর্মসংস্থান কিংবা কৃষকের সংকটের পরিবর্তে সংসদ সদস্যদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও জানালার পর্দার দাবি তোলেন। এই বক্তব্যে মুহূর্তেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি নিয়ে কটাক্ষ করে। জনগণের টাকায় পরিচালিত সংসদে একজন জনপ্রতিনিধির অগ্রাধিকার যদি জনদুর্ভোগের বদলে ব্যক্তিগত সুযোগ সুবিধা হয়ে ওঠে, তাহলে জনগণের আস্থায় ফাটল ধরাই স্বাভাবিক। আরেকটি বিতর্ক তৈরি হয় নীলফামারী ৪ আসনের এমপি আব্দুল মুন্তাকিমকে ঘিরে। সংসদে দাঁড়িয়ে তিনি নিজের পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা এবং বাবা দাদার শহীদ হওয়ার দাবি করেন। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একজন। কিন্তু পরে দেখা যায় তার বক্তব্যের সঙ্গে বাস্তব তথ্যের অসঙ্গতি রয়েছে। তিনি নিজেই ভুল স্বীকার করে স্পিকারের কাছে বক্তব্য সংশোধনের আবেদন করেন। ভুল স্বীকার অবশ্যই ইতিবাচক একটা দিক, কিন্তু জাতীয় সংসদের মতো সর্বোচ্চ আইনসভায় ইতিহাস ও তথ্য নিয়ে এমন ভুল বার্তা
কী বার্তা দেয়? ইতিহাস কি আবেগ দিয়ে বলা যায় নাকি তথ্য দিয়েই বলতে হয়? এরপর সামনে আসে নড়াইল 2 আসনের এমপি আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের বিতর্ক। অনুদান প্রাপ্তদের তালিকায় তার নিজের মেয়ের নাম 2 বার থাকার অভিযোগ ওঠে। পরে তার ব্যক্তিগত সহকারীকে বরখাস্ত করা হয়। কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায়, প্রশাসনিক ভুল বলে দায় এড়িয়ে যাওয়া কি যথেষ্ট, নাকি জনগণের টাকার প্রতিটি বরাদ্দের জন্য জনপ্রতিনিধিকেও সরাসরি জবাবদিহি করতে হবে? চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়ায় আরেকটি ঘটনা আরও উদ্বেগের জন্ম দেয়। সেখানে একটি অডিও ফাঁস হয়। সেখানে একজন ব্যক্তিকে স্থানীয়ভাবে এক জামায়াত এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে দাবি করা হয়। ওই অডিওতে নির্বাচিত সংসদ সদস্যকে গুলি করার হুমকির মতো কথোপকথন শোনা যায়। যদিও বিষয়টি তদন্তের দাবি রাখে এবং অভিযোগ এখনও বিচারিকভাবে প্রমাণিত হয়নি, তবুও এমন একটি অডিও রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত অস্বস্তিকর। কারণ গণতন্ত্রে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু সহিংসতার ভাষা কখনোই স্বাভাবিক হতে পারে না। সবশেষে সবচেয়ে বেশি আলোচনায় আসে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিও। তিনি দাবি করেন ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই তিনি বিয়ে করেছেন। অন্যদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি জীবন বৃত্তান্ত, চাকরির সুপারিশ এবং সময়কাল নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখানে মনে রাখা জরুরি, অভিযোগ মানেই অপরাধ প্রমাণ নয়। তবে একজন সংসদ সদস্যকে ঘিরে যখন ব্যক্তিগত সম্পর্ক, চাকরির সুপারিশ এবং ক্ষমতার সম্ভাব্য ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে, তখন সেটি নিছক ব্যক্তিগত বিষয় থাকে না, জন আস্থার বিষয় হয়ে দাঁড়ায়। এই 6টি ঘটনার মধ্যে কিছু আদালতে বিচারাধীন, কিছু তদন্তাধীন, আবার কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের ব্যাখ্যাও দিয়েছেন। তাই কাউকে আগাম দোষী বলা ন্যায়সঙ্গত হবে না। কিন্তু একটি বিষয় স্পষ্ট, মাত্র 5 মাসে এতগুলো বিতর্ক একটি রাজনৈতিক দলের জন্য সতর্কবার্তা নিশ্চয়। জামায়াত দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে তারা অন্যদের তুলনায় নৈতিক রাজনীতিতে বিশ্বাস করে। সেই দাবির সত্যতা প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ এখন জামায়াতের সামনে। কিন্তু সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি না, কারণ বিরোধী দলের সবচেয়ে বড় শক্তি কেবল সরকারের সমালোচনা নয়, নিজের আচরণের মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জন করা। বাংলাদেশের মানুষ বহু বছর ধরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেফাঁস বক্তব্য এবং রাজনৈতিক অসহিষ্ণুতা দেখে এসেছে। তাই তারা এখন শুধু নতুন মুখ নয়, নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে চায়। যদি বিরোধী দলও একই ধরনের বিতর্কে জড়িয়ে পড়ে, তাহলে মানুষের সামনে বিকল্প কোথায় থাকবে, সেটা এখন প্রশ্ন। শেষ পর্যন্ত প্রশ্নটি কেবল জামায়াতকে নিয়ে নয়, প্রশ্নটি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতিকে নিয়ে। কারণ সরকার হোক বা বিরোধী দল, গণতন্ত্রে কারো জন্যই নৈতিকতার মানদণ্ড আলাদা হওয়ার সুযোগ নেই। জনগণ শেষ পর্যন্ত দল নয়, আচরণই মনে রাখে। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।